নমস্কার। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ এমন একটা অবিশ্বাস্য গল্পে ডুব দিতে চলেছি যা হার মানাবে যে কোনো সিনেমার প্লটকেও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা তো সবারই জানা, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, স্রেফ ব্যবসা করতে আসা একদল সাধারণ বণিক কিভাবে একটা আস্ত উপমহাদেশের ভাগ্যবিধাতা হয়ে বসল। চলুন সেই জাদুটাই আজ ডিকোড করি। কিভাবে, মানে লজিকটা কি? নেহাতি দিশেহারা নিজেদের দেশে কোণঠাসা একদল ব্যবসায়ী কিভাবে একটা দেশের সর্বোচ্চ শাসক হয়ে উঠল? আজকের আলোচনা জুড়ে এই অবিশ্বাস্য ট্রান্সফরমেশনের গল্পটাই আমরা ধাপে ধাপে একেবারে লজিক্যালি বোঝার চেষ্টা করব। তো আজকের এই ২৫০ বছরের জটিল ইতিহাসটাকে আমরা খুব সহজে কয়েকটা ধাপে ভাগ করে নেব। কোম্পানির উৎপত্তি, ভারতের বাজারে তাদের এন্ট্রি, বাণিজ্যের বিস্তার, ঐতিহাসিক পলাশির যুদ্ধ, তারপর তাদের ক্ষমতা সুসংহত করা, আর সবশেষে সাম্রাজ্য স্থাপন। শুরু করা যাক প্রথম ধাপ, কোম্পানির উৎপত্তি দিয়ে। গল্পটা শুরু হচ্ছে ১৫৫৭ সাল থেকে। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে তখন এক ভয়াবহ যুদ্ধ। ফ্রান্স জিতল ঠিকই, কিন্তু দীর্ঘ যুদ্ধের জেরে দুই দেশের অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়ল। এই চরম হতাশা আর অর্থনৈতিক দুরাবস্থা থেকে বাঁচতে ইংল্যান্ডের কয়েকজন ডেসপারেট ব্যবসায়ী ১৬০০ সালে একটা কোম্পানি তৈরি করে বসল, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমরা বলছি। টার্গেট মশলার ব্যবসা। আর সেই লক্ষ্যে ১৬০১ সালে স্যার জেমস ল্যাঙ্কাস্টারের নেতৃত্বে তারা সোজা ইন্দোনেশিয়ার দিকে জাহাজ ভাসাল। কিন্তু ইন্দোনেশিয়ায় পৌঁছেই জুটল প্রথম বিরাট ধাক্কা। তারা দেখল স্প্যানিশ, পর্তুগিজ আর বিশেষ করে ডাচ বা ওলন্দাজরা সেখানে আগে থেকেই একেবারে জাঁকিয়ে বসে আছে। আর ডাচ কোম্পানির শুধু যে টাকা পয়সা ছিল তা তো নয়, তাদের হাতে ছিল ভারী অস্ত্রশস্ত্র আর রীতিমতো প্রফেশনাল এক সেনাবাহিনী। এই বিপুল সামরিক শক্তির সামনে ব্রিটিশরা একেবারে খড়কুটোর মতো উড়ে গেল। তারা বুঝল বন্দুক ছাড়া এখানে টিকে থাকা অসম্ভব। অগত্যা বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হল ইংল্যান্ডে, রানী এলিজাবেথের কাছে। আন্ডারডগ হিসেবেই তাদের এই জার্নির শুরু। এবার আসি দ্বিতীয় ধাপে। টার্গেট যখন বদলালো, মানে ভারতীয় বাজারে প্রবেশ। ইন্দোনেশিয়ায় ধাক্কা খেয়ে তারা কিন্তু হাল ছাড়েনি। ১৬০৮ সালে তারা এসে পৌঁছাল ভারতের সুরাটে। কিন্তু ভাববেন না এসেই রেড কার্পেট ওয়েলকাম পেল। তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীর তাদের পাত্তাই দিলেন না। কারণ পর্তুগিজরা তখন সম্রাটের বেশ কাছের লোক। তবে ব্রিটিশরা ছিল ভীষণ নাছোড়বান্দা। শেষমেশ ১৬১১ সালে অন্ধ্রপ্রদেশের মছলিপাতনামে তারা কোনো মতে একটা কারখানা তৈরির পারমিশন জোগাড় করে। আর ঠিক তার পরের বছর ১৬১২ সালে সুরাটে ফিরে গিয়ে তারা পর্তুগিজদের রীতিমতো যুদ্ধে হারিয়ে দেয়। এই প্রথম তারা প্রমাণ করল তাদেরও গায়ে জোর আছে। তবে মুঘলদের সুবিশাল সেনাদলের সাথে লড়তে যাওয়াটা যে স্রেফ বোকামি হবে সেটা তারা ভালোই জানত। তাই এবার তারা ব্যবহার করল তাদের সবচেয়ে বড় অস্ত্র, কূটনীতি। ইংরেজ রাজা প্রথম জেমস একটা মোক্ষম চাল চাললেন। তিনি স্যার টমাস রোকে পাঠালেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। সাথে পাঠালেন ইউরোপের চোখ ধাঁধানো সব অদ্ভুত এবং চমৎকার উপহার। ওই যে কথায় বলে না, উপহারে মন গলে। সম্রাট জাহাঙ্গীর এতটাই খুশি হলেন যে শেষমেশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে ব্যবসার পার্মানেন্ট টিকিট ধরিয়ে দিলেন। চলে আসি ৩ নম্বর ধাপে। কিভাবে তারা ব্যবসা বাড়ালো আর ঐতিহাসিক সেই ফরমান পেল, সেটাই এবার দেখব। পারমিশন পাওয়ার পর আর তাদের পায় কে? খুব দ্রুত বোম্বে, আহমেদাবাদ, আগ্রা, পাটনা থেকে শুরু করে মাদ্রাজ সব জায়গায় তারা তাদের ফ্যাক্টরি ছড়িয়ে দিল। ব্যবসাটা ছিল মূলত তুলা, রেশম বা সিল্ক, চা, লবণ এবং নীলের। এই সময়টায় তারা কোনো ঝামেলায় যায়নি, পুরোপুরি শান্তিপূর্ণভাবে ব্যবসা করেছে। আর সেই সুযোগে চুটিয়ে প্রফিট করে নিজেদের অর্থনৈতিক ভিত একেবারে মজবুত করে ফেলেছে। এখানে একটা চমৎকার কন্ট্রাস্ট আছে। ১৭০৭ সালের আগে পর্যন্ত মুঘলদের মিলিটারি পাওয়ার এতই বিশাল ছিল যে কোম্পানি রীতিমতো মাথা নত করে কূটনীতি দিয়েই কাজ চালাত। কিন্তু ১৭০৭ সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর পুরো গেমটা ঘুরে যায়। মুঘল সাম্রাজ্য ভেতর থেকে ভাঙতে শুরু করে। আর ঠিক এই পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্য স্থানটার জন্যই ব্রিটিশরা এতকাল অপেক্ষা করছিল। তারা খুব চালাকির সাথে ইংল্যান্ড থেকে প্রচুর সৈন্য এনে নিজেদের সামরিক শক্তি হুহু করে বানাতে শুরু করল। আর ঠিক এই চালমাটাল সময়ে কোম্পানি পেয়ে যায় তাদের জ্যাকপট, ফারুক শিয়ারের ফরমান।
তৎকালীন মুঘল সম্রাট ফারুক শিয়ার একটা রাজকীয় আদেশ জারি করলেন, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবিভক্ত বাংলায় বিনা ট্যাক্সে ব্যবসা করার একচেটিয়া লাইসেন্স পেয়ে গেল। ভাবা যায়, এটা ছিল কোম্পানির জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। বাংলায় তাদের ভবিষ্যৎ আধিপত্যের বীজ কিন্তু এই একটা ফরমানই বপন করে দিয়েছিল। ৪ নম্বর ধাপ, পলাশির যুদ্ধ। ইতিহাস বদলে দেয়া সেই বিখ্যাত সংঘাত। সালটা ১৭৫৬। বাংলার মসনদে তখন নবাব সিরাজউদ্দৌলা। কোম্পানির এই লাগাম ছাড়া বেআইনি কাজ আর নবাবের নিয়মকানুন অমান্য করাটা তিনি একেবারেই বরদাস্ত করলেন না। সোজা মুর্শিদাবাদ থেকে সৈন্য নিয়ে এসে আক্রমণ করলেন কলকাতার ফোর্ট উইলিয়াম। এই আক্রমণে বেশ কিছু ব্রিটিশ সৈন্য বন্দী হয় এবং মারা যায়, ইতিহাসে যাকে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা বলা হয়। ব্যাস, আর যায় কোথায়? এই ঘটনা কোম্পানিকে একেবারে খেপিয়ে তুলল। তারা ঠিক করল, এই নবাবকে যেভাবেই হোক সরাতে হবে। নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য কোম্পানি যে ব্লুপ্রিন্টটা বানালো সেটা একবারে নিখুঁত। প্রথমে তারা সিরাজউদ্দৌলার স্থানীয় শত্রুদের খুঁজে বের করল। এরপর বাংলার সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তি জগৎ শেঠের সাথে গোপনে হাত মেলালো। আর মাস্টার স্ট্রোকটা দিল নবাবের প্রধান সেনাপতি মীর জাফরকে কিনে নিয়ে। তাকে সোজা নবাব করার লোভ দেখিয়ে নিজেদের দলে টেনে নিল। মানে বুঝতেই পারছেন, ভেতর থেকে নবাবকে দুর্বল করে দেওয়ার এই ছিল তাদের মাস্টার প্ল্যান। এই কারণে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে একটা অসাধারণ বৈপরীত্য দেখা যায়। খাতায় কলমে দেখলে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদল ছিল ব্রিটিশদের থেকে প্রায় ৩ গুণ বড়। তার উপর ফরাসিদের সাথে নবাবের মজবুত জোটও ছিল। অন্যদিকে ব্রিটিশদের সৈন্য সংখ্যা ছিল নেহাতি হাতে গোনা। কিন্তু তাও তারা জিতল। কিভাবে? ওই যে মীর জাফরের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা। এই যুদ্ধে ব্রিটিশদের জয় কোনো সামরিক শ্রেষ্ঠত্বের জন্য হয়নি, হয়েছিল স্রেফ সেনাপতির নিষ্ক্রিয়তা আর ষড়যন্ত্রের কারণে। ৫ নম্বর ধাপ, ক্ষমতা সুসংহতকরণ, মানে জেতার পর ক্ষমতাটা নিজেদের গ্রিপে রাখা। পলাশির পর বাংলার শাসন ক্ষমতা নিয়ে আক্ষরিক অর্থেই একটা মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হলো। ১৭৫৭ সালে চুক্তিমতো মীর জাফরকে নবাব করা হলো, কিন্তু কোম্পানির টাকার লোভ এতই বেড়ে গিয়েছিল যে মীর জাফর তা মেটাতে পারলেন না। তাই ১৭৬১ সালে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে মীর কাসিমকে আনা হলো। কিন্তু মীর কাসিমও যখন দেখলেন কোম্পানি তো পুরো রাজ্যটাকে গিলে খাচ্ছে, তিনি ১৭৬৩ সালে সৈন্য নিয়ে রুখে দাঁড়ালেন, যুদ্ধ করলেন এবং হারলেন। তখন কোম্পানি ভাবল, থুর, এর চেয়ে তো আগের জন্যই ভালো ছিল। তাই আবার সেই মীর জাফরকে গদিতে বসানো হলো। কিন্তু মীর কাসিম সহজে দমে যাওয়ার পাত্রও ছিলেন না। ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধে তিনি এক বিশাল ঐতিহাসিক জোট তৈরি করলেন। একা লড়াই করা সম্ভব নয় বুঝে তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অবধের নবাব সুজাউদ্দৌলাকে সাথে নিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একজোট হলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই বিশাল যৌথ বাহিনীকেও ব্রিটিশরাই হারিয়ে দিল। এই জয়টা প্রমাণ করে দিল যে শুধু কূটনীতি নয়, সামরিক দিক থেকেও ভারতে কোম্পানি এখন একেবারে অপ্রতিদ্বন্দ্বী। আমরা পৌঁছে গেছি শেষ ধাপে, সাম্রাজ্যের পথে কোম্পানির চূড়ান্ত যাত্রা। বক্সারে জয়ের ঠিক পরেই আসে সেই মোক্ষ মুহূর্ত, ১৭৬৫ সালের এলাহাবাদ চুক্তি। এই চুক্তি পুরো উপমহাদেশের হিসাব চিরতরে বদলে দেয়। স্যার রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর এবং কমান্ডার নিযুক্ত হন, আর এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাংলার পুরো রাজনৈতিক, সামরিক এবং শাসনতান্ত্রিক ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। বাণিজ্যের মুখোশ এবার পুরোপুরি খসে পড়ল। শুরু হল কোম্পানির সরাসরি রাজত্ব। বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের সাম্রাজ্য বিস্তারের খিদে যেন কয়েক গুণ বেড়ে গেল। তারা শুরু করল আগ্রাসী নীতি, বিভিন্ন স্থানীয় রাজাদের সাথে সত্ত্ববিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপসের মতো চরম চুক্তি করতে শুরু করল তারা। ১৭৯৮ সালে হায়দ্রাবাদ প্রথম কোম্পানির এই চুক্তির শিকার হয়। এদিকে প্রশাসনিক কাঠামো শক্ত করতে এবং সমস্ত নিয়ন্ত্রণ এক হাতে আনতে ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭৩ সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ করল, আর স্যার ওয়ারেন হেস্টিংসকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ করা হল, মানে কর্পোরেট বোর্ডরুম থেকে সরাসরি দেশ শাসন। ১৮০০ সাল, এই সালটা কিন্তু জাস্ট একটা সাধারণ নাম্বার নয়। এই সাল আসতে আসতে ভাবলে অবাক লাগে, ওই সামান্য কয়েকজন বণিকের কোম্পানি অত্যন্ত সুকৌশলে গোটা ভারতীয় উপমহাদেশের এক বিশাল অংশের একছত্র অধিপতি হয়ে বসল।
আলোচনার শেষে আপনাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ইউরোপের একটা দেশের স্রেফ নিজেদের ডুবে যাওয়া অর্থনীতি বাঁচানোর তাগিদে তৈরি হওয়া একটা প্রাইভেট কোম্পানি কিভাবে একটা গোটা উপমহাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠল। এই অবিশ্বাস্য ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সুদূরপ্রসারী কৌশল, কূটনীতি আর ঠিক সময়ে সুযোগের ব্যবহার কিভাবে পৃথিবীর ম্যাপ চিরকালের জন্য বদলে দিতে পারে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। কোম্পানির এই প্রবল দাপট থেকে ভারতবর্ষ কিভাবে নিজের মুক্তির পথ খুঁজে নিয়েছিল সেটা নিয়ে কথা হবে অন্য কোনো দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।